নমস্কার বন্ধুরা, ডেইলি এভরিডে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে এঁচোড় বা ইঁচোড় যে নামেই ডাকুন না কেন সেই একটি রেসিপি শেয়ার করতে চলেছি। এই রেসিপিটি আমার সাথে থাকুন, দেখতে থাকুন, এবং অন্যান্য রেসিপির থেকে যেটা আলাদা সেটা আপনারা পরপর এটা পদ্ধতিটা দেখলেই বুঝতে পারবেন। এর জন্য আমার অবশ্যই লেগেছে একটি এঁচোড়, যেটি একদম সদ্য গাছ থেকে নিয়ে আসা টাটকা এঁচোড়। এটাকে আমি বেছে নিয়েছি, যেহেতু এঁচোড়টা একটু বড় হয়ে গেছিলো। এর দানা, সামনের অংশ, পেছনের অংশ একদম সুন্দর করে কেটে নিয়েছি। আর নিয়েছি দুটো মাঝারি সাইজের আলু, যেটাকে আমি টুকরো করে নিয়েছি। আর লাগবে দুটো মাঝারি মাপের পেঁয়াজ, দুটো ছোট টমেটো যেটাকে আমি বীজ ছাড়িয়ে নিয়েছি, এক টুকরো আদা আর 4-5 কোয়া রসুন। এটাকেও আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। পেঁয়াজ, টমেটো আর আদা রসুনটা একসাথে পেস্ট করে নিয়েছি। এইবার এই রান্নার প্রথম একটা ধাপ শুরু হলো, যার জন্য নিয়েছি একটা বেশ বড় পাত্র। তার মধ্যে আগে এঁচোড়গুলোকে নিয়ে নিয়েছি। এই এঁচোড়গুলোকে কিন্তু আমি একদম ধুয়ে জল ঝরিয়ে শুকনো করে নিয়েছি। আলুর ক্ষেত্রেও ঠিক একইভাবে জল ঝরিয়ে শুকনো করে নিয়েছি। এমনভাবে নিতে হবে যাতে এক ফোঁটাও জল এদের গায়ে লেগে না থাকে। এরপর একে একে দিয়ে দিতে হবে লবণ, তারপরে দিয়ে দিতে হবে হলুদ। এখানে আমি হাফ চামচের থেকে সামান্য বেশি হলুদ ব্যবহার করেছি। তারপরে দিয়ে দিতে হবে একে একে জিরের গুঁড়ো, যে তারপরে দিয়ে দিতে হবে ধনের গুঁড়ো। এখানে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সবটাই 1 চামচের থেকে অল্প একটু বেশি এইভাবেই ব্যবহার করেছি। এবার মশলাপাতি, নুন, ঝাল, হ্যাঁ, এগুলো তো প্রত্যেকে নিজের মতো করে ব্যবহার করে। কেউ একটু ঝাল কম খায়, কেউ একটু বেশি খায়, নুনের ক্ষেত্রেও তাই। তো সেই জন্য এটা আপনারা মোটামুটি আমি দেখিয়ে দিই যেভাবে, সেভাবে তো করলে এই আমি যেমন রেজাল্ট পেয়েছি ভালো সেটা পাবেনই। এবার নিজের পছন্দ মতো আপনারা এটাকে কম বেশি করে নিতে পারেন। আর দিয়ে দিয়েছি ঝালের জন্য হাফ চামচের কম একটু লঙ্কার গুঁড়ো। এবার এটাকে প্রথমে খুব সুন্দর করে আগে একটু তার মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা পেঁয়াজ বাটা, টমেটো বাটা, আর আদা রসুনের বাটাটা। এইগুলোকে, সমস্ত মশলাগুলোকে ভালোভাবে দিয়ে নিয়ে সেটাকে একদম ভালোভাবে আগে মেখে নিতে হবে। এই রান্নাটার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যাতে এই যেটা আমি এঁচোড় আলু নিয়েছি সেটা একদম শুকনো হতে হবে। আর এই মেখে নেওয়ার সময় এমনভাবে মেখে নিতে হবে যাতে প্রত্যেকটা আলু, এঁচোড় এদের প্রত্যেকটা টুকরোর মধ্যে মশলাগুলো যেন একদম সুন্দর করে মেখে যায়। এইভাবে মাখা হয়ে গেলে এরপরে আরেকটা মাখা রয়েছে, সেখানে এবার দিয়ে দিতে হবে কিছুটা সর্ষের তেল। এই সর্ষের তেলটা কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এই সর্ষের তেলটা আপনারা যতটা সম্ভব বেশি দিলে এর স্বাদটা একটু বেশিই হবে হয়তো। সবথেকে বড় কথা, তেলটা তো আমরা এখন একটু বুঝে খাই, সেই জন্য আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। তেলে যে খুব একটা মানে স্বাদ বদল হয় সেটা না, কিন্তু একটা দর্শনধারী ব্যাপার তো থাকে। আর তার সাথে আমি এখানে দিয়ে নিয়েছি হাফ চামচ মতো শাহি গরম মশলা। এবার একদম চেপে চেপে পুরো জিনিসটাকে খুব সুন্দর করে মাখতে হবে, ঠিক আমরা যেমন করে মাংস মাখি ঠিক তেমনভাবে। এরমভাবে ভালো করে মাখা হয়ে গেলে দেখতেই পাচ্ছেন মাখাটার চেহারাটা কত ভালো লাগছে। এর মধ্যে দিয়ে নিতে হবে এবার কয়েকটা ঝালের জন্য কাঁচা লঙ্কা। সমস্ত কিছু মিলিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে। এবার ঢাকা দিয়ে আমি এখানে প্রায় 1 ঘন্টা 20 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার আস্তে আস্তে এবার ঢাকাটা তুলে ফেলতে হবে। ঢাকা তোলার সাথে সাথে কিন্তু আপনারা একটা খুব সুন্দর গন্ধ পাবেন, যেইটা যে মশলাটা যে মাখার একটা অদ্ভুত একটা সুন্দর গন্ধ। আর দেখেই বুঝতে পারছেন এটা কতটা মজে গেছে, ততটা জলও কিন্তু বেরিয়েছে। এবার আবার সমস্ত মশলাগুলোকে সাথে ভালোভাবে ওপর নিচ করে এগুলোকে আরেকবার একটু মেখে নিতে হবে। এইভাবে সমস্ত মাখা হয়ে গেলে এবার নেক্সট ধাপের জন্য আমরা তৈরি হচ্ছি। এর জন্য কড়াই বসিয়ে এর মধ্যে কিছুটা দিয়ে নিয়েছি সর্ষের তেল, আর তার মধ্যে নিয়ে নিয়েছি হাফ চামচ মতো ঘি। এবার তেল আর ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে নিয়েছি একটা বড় পেঁয়াজ কুচিয়ে। পেঁয়াজটাকে এবার ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন কিছুটা লালচে ভাজা হয়ে যাবে এর মধ্যে দিয়ে নিয়েছি কিছুটা চিনি। চিনিটা দিলে পেঁয়াজের রঙটা যেমন সুন্দর হবে, তেমন এই যে তেলের সাথে পেঁয়াজের যে একটা মানে তেল, চিনি, পেঁয়াজ সব মিলে গেলে এতে তেলের রঙটাও সুন্দর হবে, পেঁয়াজ ভাজার রঙটাও সুন্দর হবে। এবার এই পেঁয়াজটাকে তেলের থেকে তুলে নিতে হবে। সমস্ত পেঁয়াজগুলো তেল থেকে তুলে পেঁয়াজটাকে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে।
এবার কড়াইয়েতে যে তেলটা থাকবে সেই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, গোটা দারচিনি আর বেশ কিছুটা তেজপাতা। এই ফোড়নটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে এর মধ্যে এই মাখিয়ে নেওয়া আলু, এঁচোড়, এই যে মাখাটা মিশ্রণটা দিয়ে দিতে হবে। এবার মিশ্রণটা দিয়ে ভালো করে সমস্ত মশলার সাথে ফোড়নের সাথে ভালো করে নাড়াচাড়া করতে হবে। এই নাড়াচাড়াটা কিন্তু এই রান্নার একটা বড় ইম্পর্ট্যান্ট ভূমিকা রয়েছে। তা হচ্ছে গিয়ে এবার লক্ষ্য রাখতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই ফ্লেমে রেখে 2-3 বার 2 মিনিট অন্তর অন্তর খুব ভালো করে নাড়াচাড়া দিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া দেওয়ার পর যখন এটাকে ফ্লেমটাকে একটু কমিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিয়ে এরপরে এই রান্নাটা পুরো করে নিতে হবে। তখন কিন্তু একদম গ্যাসের ফ্লেমটা সিমে থাকবে আর ঢাকা দিয়ে দিয়ে বারে বারে দিয়ে দিয়ে আবার 2-1 মিনিট অন্তর অন্তর ঢাকা তুলে তুলে কিন্তু এটাকে ভালো করে কষে নিতে হবে। এই রান্নায় কষাটা যত ভালো হবে আর ঢেকে ঢেকে করলে কিন্তু সেদ্ধটাও ভালো হবে আর পুরো মশলাটা একদম ভালোভাবে ভেজে নিতে হবে যাতে এক ফোঁটাও কোনো কাঁচা গন্ধ না থাকে। আবার এদিকে লক্ষ্যও রাখতে হবে যাতে মশলাটা নিচ থেকে ধরে না যায়, কেননা আমি তো এখানে অনেক তেল ব্যবহার করিনি। অনেক বেশি তেল থাকলে যেমন পুড়ে যাওয়ার সম্ভাবনাটা তুলনামূলক কম থাকে। তাই এইভাবে আস্তে আস্তে ঢাকা দিয়ে ঢাকা খুলে কষাটাই হচ্ছে এই রান্নাটার একটা বড় ভূমিকা রয়েছে। এইভাবে কষতে কষতে যখন দেখা যাবে পুরো তেলটা ছেড়ে এসছে বা কষাটা হয়ে গেছে, এই সময় দিয়ে দিতে হবে জল। আমি এখানে যে পাত্রটার মধ্যে আলু আর এঁচোড়টাকে আমি মেখে রেখেছিলাম সেই পাত্র ধুয়েই জলটা ব্যবহার করেছি এবং জলটা অবশ্যই বুঝে দিতে হবে যাতে খুব বেশি ঝোল দেওয়ার দরকার পড়বে না, কেননা এঁচোড় আর আলু অলরেডি কিন্তু তখন সেদ্ধ হয়ে গেছে। এবার কিছুক্ষণ জলটা দিয়ে 2-4 মিনিট নাড়াচাড়া করার পর এখানে দেখাই যাচ্ছে এটা পুরো সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে আমি যে পেঁয়াজগুলো কেটে ভেজে যে ঠান্ডা করতে দিয়েছিলাম সেই পেঁয়াজগুলোকে এবার উপর থেকে ছড়িয়ে দিতে হবে। আর মাথায় কিন্তু রাখতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু সিমেই রয়েছে। এইভাবে সমস্ত পেঁয়াজগুলো পরপর দিয়ে দিতে হবে। পেঁয়াজগুলো দিয়ে দেওয়ার পর এবার দিয়ে দিতে হবে এখানে আমি একটা জায়ফল নিয়েছি। এই জায়ফলের 1/4 অংশ আমি একটু গ্রেটারে ঘষে নিয়ে সেই গুঁড়োর জায়ফলটা দিয়ে দিয়েছি। এবার সমস্ত মশলাগুলো দিয়ে আরও একবার একটু নাড়াচাড়া করে এবার গ্যাসটাকে অফ করে ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকা দিয়ে এটাকে অন্তত 7 থেকে 8 মিনিট সেভাবে রেখে দিতে হবে। এবার 7-8 মিনিট পরে ঢাকনাটা খোলার পর এই সময় একটা কিন্তু দুর্ধর্ষ গন্ধ বেরোবে যেটাতে আপনার রান্নাঘরটা একদম ভরে যাবে আর চেনা গন্ধের বাইরে একটা খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। সেই গন্ধতেই বুঝতে পারবেন এই রান্নাটা অনেক সুন্দর হয়েছে। এবার সমস্ত কিছু ভালো করে মিলিয়ে মিশিয়ে হয়ে গেলে রেডি হয়ে গেল আজকে আমাদের এঁচোড়ের যে সবজিটা আমি বানিয়েছি তরকারিটা, সেই তরকারিটা। এই তরকারিটা এঁচোড় তো এবার গরমকাল, যেহেতু গরমকালের মধ্যে এই সবজিটা তো সবসময় পাওয়া যায়, তো কিছুদিন আছে এরপরে এঁচোড় প্রায় কাঁঠাল হওয়ার পথে এখন। কিন্তু এইভাবে একবার আপনারা বানিয়ে দেখুন। এটাকে দেখে তো বুঝতে পারছেন না দেখতে কত আকর্ষণীয় হয়েছে, এটা খেতেও ঠিক ততটাই সুন্দর হয়েছে। আপনারা এবার এটা ভাত, রুটি, পরোটা, লুচি যে কোনো কিছুর সাথে এটা পরিবেশন করুন। আর এই যে ঝোলটা আপনারা যেরকম পছন্দ করেন ঠিক তেমন রাখবেন। যদি মনে করেন এটাকে আরেকটু শুকনো করে করবেন সেটাকেও আপনারা করতে পারেন। তা আমি যেহেতু এটা ভাতের সাথে খেয়েছি আমি এই ঝোলটাই রেখেছি এবং এটাই একদম, এখানে আর নুন বলুন হলুদ বলুন আর কিছু কিন্তু লাগেনি। আর ওই মেখে নেওয়ার সময় এটাকে আপনাদের লক্ষ্য রাখতে হবে যে একবারে যতটা নুন হলুদ দিয়ে মেখে করবেন সেটা ততটাই বেশি ভালো হবে, ওইটা একটু লক্ষ্য রাখবেন। আমাদের এই রান্নাটা করতে হতে একটু প্রসেসটা লেন্দি, কিন্তু মাঝে মাঝে তো একটু ছুটি ছাটার দিন বা বাড়িতে যখন কোনো অতিথি এসছে বা একটু রান্নাটা একটু মুখরোচক করতে গেলে এই ধরনের একটু খাটুনি তো আমাদের করতেই হয়। তো আপনারা এই রান্নাটা বানান, খেয়ে বলুন কেমন হয়েছে। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।